প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি ফারহান মাহিন, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ঢাকা বোর্ড 2019-এ আসা একটা জৈব যৌগের প্রশ্ন থেকে। তার আগে একটু কথা বলে নিতে চাই, তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ আমি এখন থেকে প্রতিদিন একটা করে বোর্ড কোশ্চেনের সলভ দিব, বিশেষ করে কেমিস্ট্রি। হ্যাঁ, প্রত্যেক দিন আমি একটা করে প্রশ্ন আমি সলভ দিব এবং সেটা একটা আলাদা প্লেলিস্ট থাকবে। জৈব যৌগের জন্য একটা আলাদা প্লেলিস্ট, পরিমাণগত রসায়নের জন্য আলাদা প্লেলিস্ট, তড়িৎ রসায়নের জন্য আলাদা প্লেলিস্ট। অর্থাৎ তোমাদের 22 ব্যাচের শর্ট সিলেবাসে যা যা আছে প্রত্যেকটার জন্য আমি আলাদা করে একটা প্লেলিস্ট তৈরি করবো। সেখানে আমি সৃজনশীল কোশ্চেন এবং এমসিকিউ কোশ্চেন আমরা সলভ করব। তো ফার্স্টে আমি তোমাদের বেশ কয়েকটা সৃজনশীল প্রশ্ন সলভ করবো। মোটামুটি বলতে পারবো যে 20 থেকে 30টার মতো আমরা সৃজনশীল কোশ্চেন সলভ করব। এরপরে আমরা এমসিকিউ সিরিজে চলে যাব। তো তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যাই হোক, আমরা প্রশ্নে চলে যাই। দেখো, এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2019-এ আসছিল। প্রশ্নটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, তার সঙ্গে আমরা পানি যুক্ত করতেছি, তাহলে উৎপন্ন হচ্ছে তোমার এ এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। পরবর্তীতে এই এ যৌগটার সঙ্গে আমরা প্লাডিয়াম যুক্ত বেরিয়াম সালফেট যুক্ত করছি, ফলে উৎপন্ন হয়েছে বি। তো এটা হচ্ছে আমাদের উদ্দীপক ঢাকা বোর্ড 2019-এ। এখন আমাদের কোশ্চেনটা একটু দেখো। আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্রটি লেখো। এখন কথা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র, এটা হচ্ছে তড়িৎ রসায়নের টপিক, যেহেতু এটা জৈব রসায়নের ক্লাস, সো আমি এটা আর বললাম না, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে তোমার সিমেন্টে কেন জিপসাম যোগ করা হয়। তো এই প্রশ্নটা হচ্ছে কেমিস্ট্রি দ্বিতীয় পত্র 5ম অধ্যায়, অর্থাৎ অর্থনৈতিক রসায়নের একটা প্রশ্ন। সো এটাও আমাদের জৈব যৌগের বাইরে, এই জন্য এটাও আমি আর ব্যাখ্যা করলাম না। তো আমরা গ এবং ঘতে চলে যাই। তোমরা সবসময় জানো যে গ এবং ঘ উদ্দীপক রিলেটেড প্রশ্ন হয়। তো গ নম্বর প্রশ্নে আছে কি, এ হতে কিভাবে অ্যারোমেটিক যৌগ প্রস্তুত করবে। ওকে, এবং ঘ নম্বর প্রশ্ন আছে এ ও বি এর মধ্যে কোনটি অধিক অম্লীয়। তো যাই হোক, আমরা প্রশ্ন দেখে ফেলছি। এখন আমাদের কথাটা হচ্ছে আমরা প্রশ্নটা সলভ করবো। তো দেখো, তুমি যদি বোর্ড প্রশ্ন সলভ করতে যাও, দেখবা ম্যাক্সিমাম বোর্ড প্রশ্নে এরকম এ বি সি এরকম দিয়ে একটা রিয়াকশন দিয়ে দেয়, বিশাল বড় একটা রিয়াকশন দিয়ে দেয়, এরপর এটাকে সলভ করতে বলে। তো তোমার কথা হচ্ছে ওই প্রশ্ন সলভ করার আগে গ এবং ঘতে কি বলছি না জানার দরকার নাই। ওই প্রশ্ন সলভ করার আগে তোমাকে এই বিক্রিয়াটা সলভ করতে হবে, অর্থাৎ উদ্দীপকে যে বিক্রিয়াটা দেওয়া থাকবে সেটা তোমাকে কি করতে হবে, সলভ করতে হবে। তো আমরা ফার্স্ট অফ অল এই বিক্রিয়াটা সলভ করি। তো দেখো, আমি বোর্ডে লিখে রাখছি ক্যালসিয়াম কার্বাইড, তার সঙ্গে পানি যুক্ত করে আমি এ এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছি। এর সঙ্গে আমি যদি প্লাডিয়াম যুক্ত বেরিয়াম সালফেট যুক্ত করি তাহলে উৎপন্ন হবে বি। যদিও এখানে প্রশ্নটা একটু অসম্পূর্ণ রাখছে ওনারা, তো তারপর আমরা সেটা বুঝে নিব, ঠিক আছে। তো খেয়াল করো, আমরা বিক্রিয়াটা সম্পূর্ণ করি। তাহলে ফুল রিঅ্যাকশনটা একটু লিখি। ক্যালসিয়াম কার্বাইড, তার সঙ্গে আমরা পানি যুক্ত করলাম। পানি যুক্ত করলে হবে কি, এখানে উৎপন্ন হবে এই যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন গিয়ে যুক্ত হবে কার্বনের সঙ্গে। হাইড্রোজেন কার সঙ্গে যুক্ত হবে, কার্বনের সঙ্গে যুক্ত হবে, উৎপন্ন করবে C2H2 প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই যে এই যৌগটা উৎপন্ন হবে। এখন এই C2H2 মানেটা কি, এই C2H2 মানেটা কি, C2H2 মানে হচ্ছে HC ট্রিপল বন্ড CH, যেটাকে আমরা ভালোবেসে বলি আমরা ইথাইন। ভালোবেসে কি বলি, ইথাইন বলি, এবং এটা এক প্রকার অ্যালকাইন, ঠিক আছে। অ্যালকাইন শ্রেণীর প্রথম সদস্য হচ্ছে ইথাইন। এখন এই ইথাইনের সঙ্গে আমরা কি করলাম, প্লাডিয়াম যুক্ত বেরিয়াম সালফেট যুক্ত করলাম, এবং এটা হচ্ছে প্রভাবক। প্রভাবক এটা এখানে কি হিসাবে কাজ করতেছে, প্রভাবক হিসাবে কাজ করতেছে। ওকে, তো আমি বলছিলাম না যে বিক্রিয়াটা একটু অসম্পূর্ণ আছে। আসলে কি অসম্পূর্ণ আছে দেখো, এখানে যখনই প্লাডিয়াম যুক্ত বেরিয়াম সালফেট যুক্ত করা হবে তখন হাইড্রোজেন যুক্ত করা হয়। কি যুক্ত করা হয়, হাইড্রোজেন যুক্ত করা হয়। তো হাইড্রোজেন গিয়ে কি করে দেখো, হাইড্রোজেন এই গিয়ে এইখানে যে ট্রিপল বন্ধন আছে না, সেই ট্রিপল বন্ধনে অ্যাটাক করবে। অ্যাটাক করলে একটা বন্ধন ভেঙে যাবে। তাহলে একটা বন্ধন যদি ভেঙে যায় তাহলে দেখো তো তখন কার্বন কি হয়, কার্বনের মাঝখানে কয়টা বন্ধন থাকবে, 2টা বন্ধন থাকবে। মানে 3টা বন্ধন ছিল, একটা বন্ধন ভেঙে গেছে, তাহলে কার্বন কার্বন কয়টা বন্ধন হবে, 2টা বন্ধন হবে। তাহলে দিলাম আমি 2টা বন্ধন, এখানে একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন। ওকে, আচ্ছা, তাহলে দেখো তো যখন এখানে তৃতীয় হাতটা ছিল, তৃতীয় হাত যখন ভেঙে যাবে, ভেঙে গেলে এই কার্বনের একটা হাত সৃষ্টি হবে এবং এই কার্বনের একটা হাত সৃষ্টি হবে। তাহলে এই হাতে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এই হাতে একটা হাইড্রোজেন যুক্ত হবে। এটা এক প্রকার ইলেকট্রোফিলিক এডিশনাল রিঅ্যাকশন বা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। এইটা নিয়ে আমার ভিডিও করা আছে, তোমরা আমার চ্যানেলে একটু নিচে গেলেই দেখবা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কি, এটা নিয়ে আমি ভিডিও করে রাখছি, দেখলেই বুঝতে পারবা। ওকে, আচ্ছা, তো আলটিমেটলি কি উৎপন্ন হচ্ছে দেখো তো, CH2 ডাবল বন্ড CH2, এটাকে আমরা এভাবে লিখতে পারি CH2 ডাবল বন্ড CH2, এবং এটাকে আমরা
ভালোবেসে বলি ইথিন, অনেকে বলে ইথিলিন। আমরা যে পলিথিন ব্যবহার করি না, পলিথিন আমরা নিত্য কাজে পলিথিন ব্যবহার করি না, পলিথিন কিন্তু এই ইথিন যৌগ থেকে পাওয়া যায়। সেটা কিভাবে পাওয়া যায় সে নিয়ে হয়তো আরেকদিন গল্প হবে, তবে আজকে আমরা এইটা নিয়ে কথা বলি। আলটিমেটলি দেখো তো আমরা রিঅ্যাকশনটা কি পাইলাম। রিঅ্যাকশনটা এবার আমি সুন্দর করে লিখি, ক্যালসিয়াম কার্বাইড তার সঙ্গে আমরা পানি যুক্ত করছি। পানি যুক্ত করলে আমরা পাচ্ছি ফার্স্ট অফ অল HC ট্রিপল বন্ড CH, যের নাম হচ্ছে কি ইথাইন, এবং সঙ্গে বাই প্রোডাক্ট হিসেবে, বাই প্রোডাক্ট মানে কি গৌণ উৎপাদ বা যেটা প্রয়োজন নাই সেটা, বাই প্রোডাক্ট হিসেবে পাচ্ছি আমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, আচ্ছা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওকে, এবার এটার সঙ্গে আমাদের আবার কি যুক্ত করতে হচ্ছে, হাইড্রোজেন যুক্ত হচ্ছে। কিসের উপস্থিতিতে? প্লাডিয়াম যুক্ত বেরিয়াম সালফেট। এখানে এরা কিভাবে কাজ করতেছে? প্রভাবক হিসেবে কাজ করতেছে। অ্যাকচুয়ালি প্লাডিয়াম হচ্ছে তোমার প্রভাবক এবং বেরিয়াম সালফেট, এই বেরিয়াম সালফেটটা হচ্ছে প্রভাবক বিষ। বেরিয়াম সালফেটটা কি প্রভাবক বিষ। তো কেন এখানে প্রভাবক বিষ ইউজ করা হচ্ছে এটা নিয়ে হয়তো একদিন পরে কথা হবে। তো দেখো আলটিমেটলি উৎপন্ন হচ্ছে কি CH2 ডাবল বন্ড CH2, ইথিন উৎপন্ন হচ্ছে। তাহলে এখন আমাদের এখানে A ছিল এবং এখানে কি ছিল B ছিল। তাহলে A এবং B আমরা পেয়ে গেছি। তাহলে A যৌগটা হচ্ছে আমাদের, A যৌগটা হচ্ছে তোমার CH ট্রিপল বন্ড CH, বা এটাকে আমরা বলতে পারি ইথাইন। তাহলে A যৌগটা হচ্ছে ইথাইন এবং B যৌগটা হচ্ছে আমাদের CH2 ডাবল বন্ড CH2, এর নামটা কি ইথিন। ওকে, তাহলে আমরা A এবং B যৌগ পেয়ে গেছি, আমাদের উদ্দীপক সলভ করা হয়ে গেছে এবং এখন আমরা গ এবং ঘ নম্বর প্রশ্ন চলে যাব। তো দেখো আমাদের গ নম্বর প্রশ্নে কি বলছে, A হতে কিভাবে অ্যারোমেটিক যৌগ প্রস্তুত করবে। A হতে কিভাবে অ্যারোমেটিক যৌগ প্রস্তুত করবে। আচ্ছা, তো অ্যারোমেটিক যৌগ কি জিনিস? আমরা কি অ্যারোমেটিক যৌগ চিনি? হ্যাঁ, আমরা অ্যারোমেটিক যৌগ চিনি। তো অ্যারোমেটিক যৌগগুলো দেখতে কেমন? বেসিক্যালি অ্যারোমেটিক যৌগগুলো দেখতে সাধারণত এরকম হয় এবং এটাকে আমরা ভালোবেসে বলি কি বেনজিন বলি। অথবা এখানে একটা CH3 থাকে, এটাকে আমরা বলি টলোইন। এখানে যদি আরো একটা CH3 থাকে এটাকে আমরা বলবো কি জাইলিন, তাই না? তো অ্যারোমেটিক যৌগ সেগুলো যদি আমরা দেখে চিনতে চাই, দেখলেই আমরা বুঝতে পারবো যে আকারটা কেমন থাকবে, এরকম থাকবে। ঠিক আছে, আকারটা কেমন থাকবে, এরকম একটা আকার থাকবে। ওকে, তো এটাকে বলা হয় বেনজিন। এটাকে কি বলা হয়? বেনজিন। এখন মনে রাখবা যে এই যে কর্নার দেখতে পাচ্ছ না, কর্নার মানে কোনা। আরো ভালোভাবে যদি বাংলা ভাষায় বলি তাহলে এটা হচ্ছে কোনা। এই একটা কোনা, 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 এই একটা কোনা। প্রত্যেকটা কোনায় একটা করে কার্বন। তাহলে কয়টা কোনা আছে? 1 2 3 4 5 6, 6টা কোনা আছে। প্রত্যেকটা কোনায় একটা করে হাইড্রোজেন। প্রত্যেকটা কোনায় কি আছে? একটা করে হাইড্রোজেন আছে। তাহলে কয়টা কোনা হয়? 1 2 3 4 5 6, C6H6। বা অনেকেই অলরেডি জানো যে বেনজিনের সাধারণ সংকেত হচ্ছে বা বেনজিনের সংকেত হচ্ছে কত? C6H6। তো এইটা হচ্ছে আমাদের সেই অ্যারোমেটিক যৌগ। এখন আমাদের প্রশ্নে বলছি কি যে A হতে কিভাবে অ্যারোমেটিক যৌগ প্রস্তুত করা যায়। তাহলে A কি? A হচ্ছে তোমার CH ট্রিপল বন্ড CH। তাহলে এখন এইটা থেকে আমরা কিভাবে একটা অ্যারোমেটিক যৌগ পাবো, অর্থাৎ এই যে বেনজিনটা পাবো, কিভাবে আমরা পাবো, কি করতে হবে আমাদেরকে। ওকে, তো আসো আমরা এটা একটু দেখি। এবং এই বিক্রিয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিক্রিয়া। এই বিক্রিয়াটা গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষা অর্থাৎ মেডিকেল 2020 সালে আসছিল। মেডিকেল 2020-এ এই প্রশ্নটা আসছিল যে বেনজিন থেকে কিভাবে, অ্যালকাইন থেকে কিভাবে বেনজিন পাওয়া যায়। ওকে, আচ্ছা, তো দেখো বেনজিনের সংকেতটা আমরা কি শিখছিলাম, একটু আমি সাইডে লিখে রাখি। বেনজিনের সংকেতটা আমরা শিখছিলাম এই যে এটা, বা C6H6, রাইট? এটা শিখছিলাম। তো এখন দেখো এই যে আমাদের কাছে আছে কি A যৌগ মানে কি CH ট্রিপল বন্ড CH। তো এটাকে আমরা কি করব, লোহার উপস্থিতিতে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব। ওকে, লৌহ নলের ভিতর থেকে আমরা এই ইথাইন গ্যাসকে চালনা করব। আমি যদি একটু চিত্র এঁকে তোমাদেরকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি তাহলে তোমরা আরো সহজে বুঝবা যে বিক্রিয়াটা আসলে কিভাবে ঘটে। বিক্রিয়াটা আসলে কিভাবে ঘটে। তো দেখো এটা হচ্ছে একটা লোহার নল, এটা হচ্ছে একটা লোহার নল এবং এর চারপাশে হচ্ছে তোমার তাপমাত্রা দেওয়ার জায়গা আছে। অর্থাৎ মনে করো যে এখান থেকে আমরা কি দিচ্ছি, তাপ দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমরা কি দিচ্ছি, তাপ দিচ্ছি। তো এই তাপমাত্রা কত হবে? 450 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখান থেকে আমরা কি দিচ্ছি, তাপ দিচ্ছি। আচ্ছা, এখন এই পাশ থেকে আমরা মনে করো যে একটা কিছুর মাধ্যমে এই পাশ থেকে আমরা মনে করো যে ইথাইন গ্যাস অর্থাৎ C2H2 বা
CH ট্রিপল বন্ড CH চালনা করতেছি এবং এই যে পাইপটা দেখতেছো এই পাইপটা কিসের পাইপ লোহার পাইপ ঠিক আছে বা লোহার নল ওকে তো দেখো যখন এই ইথাইন গ্যাসটা এর ভিতর থেকে যাবে তখন এই ইথাইন গ্যাসের রিফরমেশন ঘটবে বা পুনর্বিন্যাস ঘটবে কি ঘটবে পুনর্বিন্যাস ঘটবে পুনর্বিন্যাস ঘটার ফলে এখানে উৎপন্ন হবে তোমার মানে এই পাশ থেকে যখন বের হবে তখন উৎপন্ন হবে C6H6 বা এই যে এই যৌগটা বেনজিন উৎপন্ন হবে তো এখন এখানে লোহা কি হিসাবে কাজ করতেছে লোহা এখানে আসল খেলাটা খেলতেছে লোহা কি করতেছে এই বিক্রিয়াটাকে ঘটতে সাহায্য করতেছে অর্থাৎ প্রভাবক হিসেবে কাজ করতেছে ওকে প্রভাবক হিসেবে কাজ করতেছে তো প্রভাবক হিসেবে কিভাবে সে কাজটা করতেছে এবং এইখান থেকে এই CH ট্রিপল বন্ড CH থেকে কিভাবে বেনজিনটা আসতেছে সেটা একটু দেখো তো খেয়াল করো যে CH ট্রিপল বন্ড CH এটাকে আমরা বলতে পারি C2H2 তাই না এটাকে আমরা কি বলতে পারি C2H2 বলতে পারি আর বেনজিনটাকে আমরা কি বলতেছি C6H6 ওকে তো খেয়াল করো এখানে আছে কার্বন 2টা এখানে আছে কার্বন 6টা এখানে আছে হাইড্রোজেন 2টা এখানে আছে হাইড্রোজেন 6টা তো আমরা যদি সমতা করার চেষ্টা করি তাহলে দেখো আমাদের এখানে একটা কিন্তু 3 দেওয়া লাগতেছে 3 দেওয়া লাগতেছে তার মানে কি দেখো তো 3 মোল ইথাইন থেকে আমরা বেনজিন পাচ্ছি কয় মোল 1 মোল 3 মোল ইথাইন থেকে আমরা বেনজিন পাচ্ছি 1 মোল তার মানে আমি যখন 3 মোল ইথাইন নিব 3 মোল ইথাইন নিয়ে আমি যখন লৌহ নলের ভিতর দিয়ে চালনা করব এবং সেই লৌহ নলের টেম্পারেচার 450 ডিগ্রি সেলসিয়াস হবে তখন ওই পাশ থেকে মানে অপর প্রান্ত থেকে উৎপন্ন হবে কি C6H6 ওকে তো এখন মাঝখানে কি ঘটে পুনর্বিন্যাস বা রিফরমেশন ঘটে সেটা কিভাবে ঘটে সেটা এখন আমরা একটু দেখার চেষ্টা করি দেখো আমরা কিন্তু অলরেডি অ্যারোমেটিক যৌগ উৎপন্ন করে ফেলছি বাট অ্যাকচুয়ালি কিভাবে হয় সেটা একটু এখন দেখব তো দেখো CH ডাবল বন্ড ট্রিপল বন্ড CH এভাবে আছে এখানে আরেকটা CH ট্রিপল বন্ড CH 3 মোলের কথা বলছে না 3 মোল তাহলে আমরা তিনটা লিখলাম ঠিক আছে CH ট্রিপল বন্ড CH তো দেখো ধরো এই যে এই এক মোল লোহার ভিতর গেছে যাওয়ার পরে তাপমাত্রার কারণে তোমরা সবাই জানো যে পাই বন্ধন খুব দুর্বল প্রকৃতির বন্ধন তো সামান্য তাপমাত্রায় কিন্তু এই পাই বন্ধনটা ভেঙে যায় তো হবে কি এখান থেকে একটা পাই বন্ধন ভেঙে যাবে একটা পাই বন্ধন কি হয়ে যাবে ভেঙে যাবে একটা পাই বন্ধন যদি ভাঙে তাহলে তোমার অবস্থা হবে এরকম CH ডাবল বন্ড CH ওকে এই তাহলে এরকম অবস্থা হলো ওকে তাহলে একটা পাই বন্ধন ভেঙে গেলে এটা একটা ফাঁকা সৃষ্টি হলো এটা একটা ফাঁকা সৃষ্টি হলো ঠিক আছে আচ্ছা ঠিক সেম ভাবে এটাও ভাঙবে ঠিক আছে ভাঙলে কি হবে দেখো তো CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড ঠিক সেম ভাবে এটাও ভাঙবে ভাঙার পর উৎপন্ন হবে CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড ওকে এই যে এখন পুনর্বিন্যাস হবে পুনর্বিন্যাস হওয়া মানে কি যে দেখো এদের যে আগে যেরকম বিন্যাস ছিল কার্বন এবং হাইড্রোজেনের সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে তো আগে এরকম একটা সিম্পল সরল রৈখিক বিন্যাস ছিল এখন এই লোহার কারণে এরা তিনজন একত্রিত হয়ে যাবে এরা তিনজন কি হয়ে যাবে একত্রিত হবে কিভাবে একত্রিত হবে দেখো এটার একটা ফাঁকা হাত আছে এটার একটা ফাঁকা হাত আছে তাহলে এই ফাঁকা হাত এবং এই ফাঁকা হাত কি যুক্ত হইতে পারে না এটা একটা সিঙ্গেল হ্যান্ড এটা একটা সিঙ্গেল হ্যান্ড বা এটা একটা মুক্ত যোজনী এটা একটা মুক্ত যোজনী তাহলে এরা দুজন কি একত্রিত হতে পারে না অবশ্যই পারে তাহলে দেখো তো এই মনে করতেছি যে এই কার্বন এবং এই কার্বন পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে তাহলে যুক্ত হলে অবস্থাটা কেমন হয় দেখো CH এই যে এইটা হচ্ছে এই কার্বন আচ্ছা ডাবল বন্ড CH অর্থাৎ এই কার্বনের সঙ্গে যে এই কার্বনটা ছিল সেটা আমি এই এঁকে ফেললাম হ্যাঁ এবার এই কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে কি এটা তাহলে দেখো তো সিঙ্গেল বন্ড CH এবার এই কার্বনের সঙ্গে কে যুক্ত আছে ডাবল বন্ড CH ডাবল বন্ড CH এবার খেয়াল করো এই কার্বনের সঙ্গে এই যে এই কার্বনটা আছে তার সঙ্গে কি এই কার্বনটা যুক্ত হতে পারে না অবশ্যই পারে কিভাবে যুক্ত হয় কারণ এটার একটা ফাঁকা হাত আছে এটার একটা কি আছে ফাঁকা হাত আছে তো যুক্ত হওয়া কি সম্ভব না অবশ্যই সম্ভব তাহলে ধরে নিচ্ছি যে এই কার্বন এবং এই কার্বন যুক্ত হচ্ছে যুক্ত হলে অবস্থাটা কেমন হয় দেখো তো CH এবার এই কার্বনের সঙ্গে দেখো তো ডাবল বন্ধনে কি আছে এই কার্বনটা আছে তাহলে ডাবল বন্ড CH ওকে আচ্ছা এবার খেয়াল করো যে এইটার ফাঁকা হাত একটা আছে আর এটার একটা ফাঁকা হাত আছে তাহলে এই কার্বন এবং এই কার্বন পরস্পর কি যুক্ত হতে পারে না অবশ্যই পারে এবং কেন যুক্ত হবে দেখো এই কার্বনটা ছিল এই আর এই কার্বনটা হচ্ছে এই তো এরা কিন্তু খুব কাছাকাছি চলে আসছে তার মানে এরা কি করবে মাঝখানে একটা বন্ধন সৃষ্টি করবে তাহলে দেখো তো আলটিমেটলি কি সৃষ্টি হলো এই যে যেটা সৃষ্টি হলো এটাই হচ্ছে বেনজিন এটাকে আমরা লিখতে পারি C6H6 বা
এরকম চাকরিক আকারেও লিখতে পারি। ওকে, এরকম চাকরিক আকারেও লিখতে পারি। তো 3 মোল ইথাইনের সঙ্গে 3 মোল ইথাইনকে যদি আমরা লোহার ভিতর থেকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালনা করি, তখন আলটিমেটলি আমাদের কি উৎপন্ন হবে? C6H6, বা আমরা ভালোবেসে যেটাকে বলি বেনজিন। ওকে, এবং বেনজিন কি ধরনের যৌগ? একটা অ্যারোমেটিক যৌগ। বেনজিন একটা কি যৌগ? অ্যারোমেটিক যৌগ। সিম্পল। ওকে, তো আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। এবার আমরা ঘ নম্বরে চলে যাব। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ঘ নম্বর প্রশ্নে কি বলছে যে এ ও বি এর মধ্যে কোনটি অধিক অম্লীয়, এবং এটা আমাদের কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, এ ও বি এর মধ্যে কোনটি অধিক অম্লীয়। ওকে, তো জৈব যৌগের ক্ষেত্রে একটা কথা মনে রাখবা, জৈব যৌগের ক্ষেত্রে একটা কথা মনে রাখবা যে আরো সিম্পল ভাবে বুঝাই। দেখো, সি ট্রিপল বন্ড সি এইচ, সি ডাবল বন্ড সি এইচ, এইচ, এখানে একটা এইচ, একটা এইচ। এটা হচ্ছে আমাদের C2H2 অর্থাৎ এ যৌগ, আর এটা হচ্ছে আমাদের CH2 ডাবল বন্ড CH2 অর্থাৎ আমাদের বি যৌগ। ঠিক আছে, এখন কোশ্চেনটা হচ্ছে কোনটা বেশি অম্লীয়, কোনটা বেশি অম্লীয়। আমি এই পাশে অম্লীয় লিখছি দেখে আবার কেউ ভাববো না যে বি যৌগটা বেশি অম্লীয়। এখন কথাটা হচ্ছে তোমার যে অম্লীয় আসলে কখন বুঝি আমরা? আমরা মোটামুটি সবাই একটা সংজ্ঞা শিখে আসছি ক্লাস 9-10 থেকে, যে সকল যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন ত্যাগ করে তাদেরকে আমরা কি বলি? অম্ল বলি, রাইট? আমি আবার বলতেছি, যে সকল যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন ত্যাগ করে তাদেরকে আমরা কি বলি? অম্ল বলি, রাইট? তো এর একটা উদাহরণ হচ্ছে ধরো যে H2SO4, HCl, তাই না? HNO3, CH3COOH, এগুলো কিন্তু সব অ্যাসিড। কারণটা কি? এরা প্রত্যেকেই কিন্তু H+ ত্যাগ করে। এখন কথা হচ্ছে যে এদের দুইজনের ভিতরে যে H+ ত্যাগ করবে সেই হবে অম্ল, তাই না? এদের দুইজনের ভিতরে যে H+ ত্যাগ করবে সেই কি হবে? অম্ল হবে। এখন খেয়াল করো, আমি মোটামুটি ধরে নিচ্ছি যে তোমরা সংকরায়ন পড়ে ফেলছো। তোমরা ফার্স্ট ইয়ারে তোমার মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই অধ্যায়ে তোমরা সংকরায়ন টপিকটা খুব ভালো করে পড়ছো, এবং সেখানে তোমরা মিথেন, ইথেন, তারপর হচ্ছে ইথাইন, এগুলো সংকরায়ন পড়ে ফেলছো। তো যদি সংকরায়নটা পড়ে ফেলো, তোমরা অনেকেই জানো যে এই যে ইথাইনের সংকরায়ন হচ্ছে Sp এবং ইথিনের সংকরায়ন হচ্ছে Sp2। তো এখানে S এর বৈশিষ্ট্য হচ্ছে 50%, P এর বৈশিষ্ট্য হচ্ছে 50%, এখানে S এর বৈশিষ্ট্য হচ্ছে 33.33% এবং P এর বৈশিষ্ট্য হচ্ছে 66.67%। ওকে, আবার খেয়াল করো, সিম্পল ভাবে বোঝার চেষ্টা করো। এই কার্বন এবং এই কার্বন, এই দুই কার্বন পরস্পর কোন বন্ধন দ্বারা যুক্ত? ট্রিপল বন্ধন দ্বারা যুক্ত। অন্যদিকে এই দুই কার্বন ডাবল বন্ধন দ্বারা যুক্ত। এখন মনে করো যে আমি তোমাকে ধরে আছি, এক হাত ধরে আছি, তুমি আমাকে এক হাত ধরে আছো, তাহলে তোমার আমার মধ্যবর্তী দূরত্বটা একটু বেশি। যখন আমি তোমাকে 2 হাত দিয়ে ধরবো তখন দূরত্ব আরো একটা কম। এখন যদি আল্লাহ আমাকে আরো একটা হাত দিত, 3টা হাত দিত, তাহলে 3 হাত দিয়ে তোমাকে ধরে রাখছি, তুমি আমাকে 3 হাত দিয়ে ধরে রাখছো, তার মানে আমরা কি হচ্ছি? কাছাকাছি চলে আসছি আরো। তাহলে যখন এখানে বন্ধন সংখ্যা বাড়বে, কার্বন কার্বন যখন বন্ধন সংখ্যা বাড়বে, তখন কার্বনের মধ্যবর্তী দূরত্ব কি হয়ে যাবে? কমে যাবে, রাইট? তাহলে কার্বন কার্বন যখন বন্ধন সংখ্যা বাড়বে, তখন কার্বন কার্বন মধ্যবর্তী দূরত্ব কি হয়ে যাবে? কমে যাবে। ঠিক আছে, তাহলে সেখান থেকে মনে রাখবা যে কার্বন সিঙ্গেল বন্ড কার্বনের দূরত্বটা অনেক বেশি, কার্বন ডাবল বন্ড কার্বনের দূরত্বটা একটু কম, কার্বন ট্রিপল বন্ড কার্বনের দূরত্ব আরো কম। ওকে, তাহলে খেয়াল করো, কার্বন ট্রিপল বন্ড কার্বন এটা এত কাছাকাছি চলে আসছে, চলে আসার কারণে এই কার্বন এবং হাইড্রোজেনের মধ্যবর্তী দূরত্ব কি হয়ে গেছে? বেড়ে গেছে। স্বাভাবিক জিনিস, চিন্তা করো যে কার্বন ডাবল বন্ড কার্বন এদের মাঝখানে একটা দূরত্ব আছে, কি আছে? দূরত্ব আছে। তাহলে কার্বন এবং হাইড্রোজেনের মাঝখানেও কি আছে? দূরত্ব আছে। এই কার্বন ডাবল বন্ড কার্বনের মধ্যবর্তী একটা কি আছে? দূরত্ব আছে। দূরত্বটা যতটুকু আমি মনে পড়ে 0.134 ন্যানোমিটার। ঠিক আছে, 0.134 ন্যানোমিটার। ওকে, এইখান দেখো, এখন এইখানে তোমার 3টা বন্ধন হয়েছে, অর্থাৎ বন্ধন সংখ্যা কি হয়ে গেছে? বেড়ে গেছে। তো এখন তোমার এই কার্বন ট্রিপল বন্ড কার্বন এদের মধ্যবর্তী দূরত্ব 0.120 ন্যানোমিটার। তো দেখো তো, বন্ধন দূরত্ব আগে এখানে ছিল 0.134 ন্যানোমিটার, এখন একটা হাত বেড়ে যাওয়ার কারণে, একটা বন্ধন বেড়ে যাওয়ার কারণে কত হয়েছে? 0.120 ন্যানোমিটার হয়েছে। তার মানে বন্ধন দূরত্ব কি হয়েছে? হ্রাস পাইছে।
তো যখন এরা কাছাকাছি চলে আসবে তখন কার্বন এবং হাইড্রোজেনের মধ্যবর্তী দূরত্ব কি হয়ে যাবে, বেড়ে যাবে। তখন কার্বন এবং হাইড্রোজেনের মধ্যবর্তী দূরত্ব কি হয়ে যাবে, বেড়ে যাবে। এখানে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যবর্তী যে দূরত্ব ছিল, এখন এখানে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যবর্তী দূরত্ব কি হয়ে গেছে, বেড়ে গেছে। কারণটা কি, কার্বন এবং কার্বন কাছাকাছি চলে আসছে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, তো এখন বন্ধন দূরত্ব যদি বাড়ে, তোমরা একটু সিম্পল চিন্তা করো, বন্ধন দূরত্ব যদি বাড়ে তখন বন্ধন শক্তি বাড়বে না কমবে? সিম্পল জিনিস চিন্তা করো, ধরো তোমার এবং তোমার গার্লফ্রেন্ডের ভিতরে একটু ঝগড়া হয়েছে, মনোমালিন্য হয়েছে, তাহলে তোমাদের মধ্যে কি হয়েছে, দূরত্ব বেড়ে গেছে। দূরত্ব একটু বেড়ে গেছে, তখন কি ভালোবাসার আগের মতো থাকবে? না, থাকবে না। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। অনেকে মনে মনে খিলখিল করে হাসতেছো, কারণ অনেকেরই হয়তো এই মুহূর্তে গার্লফ্রেন্ডের সঙ্গে একটু মনোমালিন্য আছে। হ্যাঁ, আবার চিন্তা করতেছে এই কথা শুনে যে না, মাহিন ভাইয়া বলছে যে বন্ধন দূরত্ব দূরত্ব যদি বেড়ে যায় তাহলে ভালোবাসা কমে যাবে। এখন এই কথা চিন্তা করে অনেকে আবার চিন্তা করতেছে না, কালকেই বয়ফ্রেন্ডের সঙ্গে ঝামেলা ঠিক করে নেবো বা গার্লফ্রেন্ডের সঙ্গে ঝামেলা ঠিক করে নেবো। যাই হোক, তোমাদের জন্য বেস্ট অফ লাক। তো এখন খেয়াল করো যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে এই কার্বন এবং হাইড্রোজেনের মধ্যবর্তী দূরত্ব কি হয়ে গেছে, এটার চেয়ে বেশি হয়েছে। অর্থাৎ এখানে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যবর্তী যে দূরত্ব, তার চেয়ে বেশি দূরত্ব কোথায়, এখানে। তার মানেটা কি, তার মানে হচ্ছে এখানে বন্ধন শক্তি কি হয়ে গেছে, কমে গেছে। তার মানে এখান থেকে খুব সহজেই হাইড্রোজেনটা কি হয়ে যেতে পারবে, ত্যাগ করতে পারবে। খুব সহজেই কি হবে, হাইড্রোজেনটা চলে যাবে। তাহলে যে সকল যৌগ H+ আয়ন ত্যাগ করে তাদেরকে আমরা কি বলি, কি বলি, অম্ল বলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যবর্তী দূরত্ব বেশি থাকার কারণে এই H বা এই হাইড্রোজেনটা খুব সহজেই ত্যাগ হয়। ঠিক আছে, এই জন্য ইথাইনকে আমরা বেশি অম্লীয় বলবো। কারণ দেখো, এখানে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যবর্তী দূরত্ব কম। ধরো তোমরা দুই বন্ধু, তোমাদের দুজনেরই গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, তোমাদের দুজনের কি আছে, গার্লফ্রেন্ড আছে। তো তোমার হচ্ছে গার্লফ্রেন্ডের সঙ্গে দূরত্ব কম, মানে ভালোবাসা বেশি, তাহলে তোমাদের কি সহজে ব্রেকআপ হবে, হবে না। কিন্তু ধরো তোমার বন্ধু আমি, হ্যাঁ, আমার সঙ্গে আমার মনে করো যে গার্লফ্রেন্ডের দূরত্ব বেশি, তাহলে সহজে কি হয়ে যাবে, ব্রেকআপ হয়ে যাবে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম, যে এখানে দূরত্ব বেশি, সহজেই ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি উৎপন্ন করবে, H+ উৎপন্ন করবে। আর আমরা জানি কি, যে সকল যৌগ H+ উৎপন্ন করে তাদেরকে আমরা কি বলবো, অম্ল বলবো। সো এই কারণে ইথাইন বেশি অম্ল। ঠিক আছে, ভালো কথা। এগুলো আবার পরীক্ষার খাতায় লেখো না। এগুলো আবার পরীক্ষার খাতায় লেখো না। তো দেখো Sp, মনে রাখবে এবার যে Sp, S বৈশিষ্ট্য বেশি হলে, S বৈশিষ্ট্য বেশি হলে সেটা অম্লীয় হবে। এটা মাথায় রাখবা, S বৈশিষ্ট্য বেশি হলে সেটা কি হবে, অম্লীয় হবে। ওকে, আশা করি এটুকু বুঝতে পারছো। এখন শুধু এটুকু লিখলেই হবে না, স্যাররা একটু বিক্রিয়া পছন্দ করে, তো সেই বিক্রিয়াটা একটু দেখানো লাগবে। ঠিক আছে, সেই বিক্রিয়াটাও একটু দেখা দিতে হবে। তো মোটামুটি আগে আমি একটা বিক্রিয়া দিয়ে তোমাদেরকে একটা অম্লের বৈশিষ্ট্য বোঝাচ্ছি। দেখো, কোন একটা অ্যাসিডকে যদি আমরা ধাতুর সঙ্গে বিক্রিয়া করি, ফর এক্সাম্পল সোডিয়াম ধাতুর সঙ্গে যদি বিক্রিয়া করি, তাহলে সোডিয়াম গিয়ে ওই অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। ওকে, সোডিয়াম একটা ধাতু, সোডিয়াম একটা ধাতু। আমি কি বললাম, কোন একটা অ্যাসিডকে যদি আমরা ধাতুর সঙ্গে বিক্রিয়া ঘটাই, কোন একটা অ্যাসিডের সাথে যদি আমরা কোন ধাতুর বিক্রিয়া ঘটাই, তাহলে কি করবে, ওই অ্যাসিডটা, ওই সোডিয়ামটা, ওই ধাতুটা গিয়ে কি করবে, অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। তাহলে প্রতিস্থাপন করলে আলটিমেটলি উৎপন্ন হবে কি, দেখো তো, একটা সল্ট এবং হাইড্রোজেন গ্যাস। ওকে, আমি এবার রিয়েল এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, রিয়েল এক্সাম্পল দিচ্ছি। ধরো আমাদের কাছে আছে HCl এবং সোডিয়াম। তাহলে কি করলো, সোডিয়ামকে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলো, আলটিমেটলি উৎপন্ন হবে কি, সোডিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। ওকে, তো ঠিক সেম ভাবে মনে করো আমাদের কাছে আছে CH, ট্রিপল বন্ড CH, তার সঙ্গে এবার আমরা একটা যৌগ যুক্ত করব। ঠিক আছে, তার সঙ্গে আমরা একটা কিছু যুক্ত করব, যৌগ যুক্ত করব, এবং এই যৌগটার নাম হচ্ছে তোমার, আগে যৌগটা লিখি তারপর বলছি। এই যৌগটার নাম হচ্ছে তোমার ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, সিলভার 2 নাইট্রেট। ঠিক আছে, এই যৌগটার নাম কি, ডাইঅ্যামিন সিলভার 2 নাইট্রেট। তো এটা যখন যুক্ত করা হয়, তখন এই যে সিলভারটা দেখতে পাচ্ছ, অর্থাৎ এখানে যে ধাতুটা আছে, এই ধাতু গিয়ে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে। ধাতু গিয়ে কাকে প্রতিস্থাপন করে, এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে। তো অ্যাসিডের ক্ষেত্রে কি দেখছিলাম, ধাতু গিয়ে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে। তাহলে এখানেও দেখতে পাচ্ছি কি, এই ধাতু এগিয়ে হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করতেছে। প্রতিস্থাপন করলে আলটিমেটলি উৎপন্ন হয় CH, ট্রিপল বন্ড CAG প্লাস H2 গ্যাস প্লাস NH4NO3।
অ্যামোনিয়াম নাইট্রেট, ঠিক আছে, প্লাস NH4 NO3। তো দেখো এইখানে কি উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে না? এই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, এটা দেখেই আমরা বুঝতে পারবো যে আসলে এটা পূর্বে কি ছিল, একটা অ্যাসিড হিসেবে কাজ করতেছিল। ওকে, পূর্বে এটা কি ছিল, অ্যাসিড ছিল। তো প্রথমে যেটুকু বললাম সেইটুকু ব্যাখ্যা দেওয়ার পরে তোমাকে এই রিঅ্যাকশনটা দেখাইতে হবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকে ক্লাসটা এই পর্যন্তই। যে শেষ পর্যন্ত দেখছো সে একটু কমেন্ট করে জানাও। তো আর যারা নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এখন থেকে ডেইলি হচ্ছে এরকম আমরা একটা করে বোর্ড প্রশ্ন সলভ করব। আশা করি তোমাদের এইচএসসি প্রিপারেশন আরো অনেক ভালো হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।